সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে 19শে আগস্ট 2020 লাইভ ক্লাস 13তে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। দুপুর 12টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। তো আজকে আমাদের লাইভ ক্লাস 13তে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা আমরা করব, সেই বিষয়ে যাওয়ার আগে আমরা দেখি যে গত ক্লাসে অর্থাৎ লাইভ ক্লাস 12তে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলোর একটা রিভিউ আমরা দেখি। তো তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ। তাহলে আমরা আমাদের টপিকে চলে যাই। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাইনোসয়েডাল অসিলেটর সম্পর্কে। তো এটা ছিল হচ্ছে আমাদের 9 নাম্বার চ্যাপ্টারের প্রথম অংশ। তো প্রথম অংশে আমরা সাইনোসয়েডাল অসিলেটর সম্পর্কে আলোচনা করেছি। তো সেই সাইনোসয়েডাল অসিলেটর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের জানতে হয়েছে ফিডব্যাক সম্পর্কে, ফিডব্যাকের প্রকারভেদ সম্পর্কে এবং বিভিন্ন ধরনের ফিডব্যাক ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আমরা দেখেছি এবং ফিডব্যাক সমূহের আমরা সুবিধা এবং অসুবিধাগুলো অর্থাৎ পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করেছিলাম। আজকে এই 9 নাম্বার চ্যাপ্টারের শেষ অংশ অর্থাৎ এই অসিলেটর, বিভিন্ন ধরনের অসিলেটরের সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবে আশা করি। তো আজকে যে আমাদের বিষয়সমূহ যেগুলো আছে, আলোচ্য বিষয়সমূহ যেগুলো আছে, সেগুলোর প্রথমেই আছে হচ্ছে আমাদের ট্যাঙ্ক সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করব। ট্যাঙ্ক সার্কিট, তারপরে আলোচনা করব হচ্ছে আমরা এলসি অসিলেটর সার্কিট সম্পর্কে, টিউনড কালেক্টর অসিলেটর সম্পর্কে আমরা আলোচনা করব, তারপর আলোচনা করব হচ্ছে হার্টলি অসিলেটর সম্পর্কে, তারপর কলপিট অসিলেটর সম্পর্কে আলোচনা করব এবং আমরা সবশেষে ক্রিস্টাল অসিলেটর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই হচ্ছে আমাদের আছে অসিলেটরি ট্যাঙ্ক সার্কিট। তো ট্যাঙ্ক সার্কিটটা কাকে বলে? যে সার্কিটের সাহায্যে যে কোনো মানের আকাঙ্ক্ষিত অসিলেশন উৎপন্ন করা হয় তাকে অসিলেটরি ট্যাঙ্ক সার্কিট বা শুধু ট্যাঙ্ক সার্কিট বলে। তো মূলত অসিলেটরের মেইন যে সার্কিটটা সেটাকেই বলা হচ্ছে আমাদের ট্যাঙ্ক সার্কিট। তো ট্যাঙ্ক সার্কিটটা আমরা তৈরি করতে পারি দুটো কম্পোনেন্টের মাধ্যমে, শুধুমাত্র একটা হচ্ছে ক্যাপাসিটর আর একটা হচ্ছে ইন্ডাক্টর। আমরা জানি যে ক্যাপাসিটরকে আমরা সি দ্বারা প্রকাশ করি আর ইন্ডাক্টরকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তো একটা ক্যাপাসিটর এবং একটা ইন্ডাক্টরকে যখন আমরা প্যারালালি কানেকশন করব তখন সেটা হবে আমাদের এলসি ট্যাঙ্ক সার্কিট অথবা শুধু ট্যাঙ্ক সার্কিট। তো তোমরা ট্যাঙ্ক সার্কিট সম্পর্কে বুঝতে পেরেছো। আমাদের প্রত্যেকটা অসিলেটর তৈরি করার জন্য আমাদের অবশ্যই ট্যাঙ্ক সার্কিটের প্রয়োজন হবে। ট্যাঙ্ক সার্কিট ছাড়া আমরা কোনো অসিলেটর তৈরি করতে পারবো না। এরপরে দেখি আমরা এলসি অসিলেটর সার্কিটের টোটাল বর্ণনাটা দেখার চেষ্টা করি। এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখো। একটু আগে যেটা আমি বললাম যে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর প্যারালাল সংযোগের মাধ্যমে এলসি অসিলেটর সার্কিট গঠন করা হয়ে থাকে। তো এই দেখো এখানে চিত্রটা তোমরা খেয়াল করো চিত্রটার দিকে। এখানে একটা এলসি অসিলেটর সার্কিট দেখানো হয়েছে। একটা ক্যাপাসিটর যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটার একটা পোলারিটি হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আবার একটা ইন্ডাক্টর এখানে এই ক্যাপাসিটরের সাথে প্যারালালি আমরা কানেকশন করেছি, পজিটিভ নেগেটিভ অংশ এটা আমরা দেখিয়েছি। এখন দেখো খেয়াল করো, যখন ক্যাপাসিটরটা চার্জ হবে তখন ক্যাপাসিটরের ধর্ম অনুযায়ী তোমরা জানো যে ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে গেলে সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে কি করবে দেখো, এখানে সে ডিসচার্জ হবে কিসের মাধ্যমে? এই ইন্ডাক্টরটার মাধ্যমে সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। তাহলে সে ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে গেলে ইন্ডাক্টরের মাধ্যমে সে ডিসচার্জ হয়ে যাবে। তাহলে ডিসচার্জ হয়ে যাওয়ার পরে কি হবে? এই ইন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্সের কারণে এই আবেশিত ভোল্টেজটা আবার ক্যাপাসিটর আবার চার্জ করবে।
এরকম ভাবে হতে থাকবে যে চার্জ হবে ক্যাপাসিটর, ডিসচার্জ হবে ইন্ডাক্টরের মাধ্যমে। আবার আহ, এই ক্যাপাসিটরটা এই ইন্ডাক্টরের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেই অনুযায়ী আবার ক্যাপাসিটর চার্জ হবে, আবার ডিসচার্জ হবে। তো এই সময় হতে হতে এরকম চার্জ এবং ডিসচার্জ হতে হতে এক সময় অসিলেশনটা বন্ধ হয়ে যাবে। দেখো এখানে যে অসিলেশনটা হবে সেটাকে বলা হচ্ছে ড্যাম্পড অসিলেশন, অর্থাৎ প্রথমে বেশি, তারপরে একটু কম, তারপর একটু কম হতে 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 শেষ হয়ে যাবে। তাহলে এই কথাগুলোই আমি কিন্তু এখানে তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখো প্রথমেই ধরে নিই যে ক্যাপাসিটরটি ফুল চার্জ অবস্থায় আছে, এটি ইন্ডাক্টরের মাধ্যমে ডিসচার্জ হবে। ফলে ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টরের দিকে কারেন্ট প্রবাহিত হবে। ইন্ডাক্টরের ইএমএফ এর কারণে ক্যাপাসিটরটি পুনরায় বিপরীত পোলারিটিতে চার্জ হবে। ক্যাপাসিটর সম্পূর্ণভাবে চার্জ হওয়ার পর পুনরায় ডিসচার্জ হওয়া শুরু করবে। ফলে পূর্বের বিপরীত কারেন্ট প্রবাহিত হবে। এভাবেই একসময় কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। এ ধরনের অসিলেশনকে বলা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। তো অসিলেশন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ড্যাম্পড, একটা হচ্ছে আনড্যাম্পড। তো আমরা গত ক্লাসে ড্যাম্পড এবং আনড্যাম্পড অসিলেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা দেখি যে এলসি অসিলেটরের ব্লক ডায়াগ্রামটা আমরা দেখার চেষ্টা করি। দেখো এখানে এইখানে একটা ইন্ডাক্টর আমরা দিচ্ছি, ইন্ডাক্টরের সাথে একটা ক্যাপাসিটর প্যারালালি কানেকশন করেছি। সেটা কোথায় দিয়েছি আমরা? ট্রানজিস্টর এমপ্লিফায়ারে কানেকশন দিয়েছি। এমপ্লিফায়ারের আউটপুট থেকে আবার ফিডব্যাক সার্কিটে কানেকশন গেছে। দেখো ফিডব্যাক সার্কিট কি করবে? আবার পুনরায় এলসি সার্কিটে আবার একটা অংশ প্রদান করবে, যেটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে, ফিডব্যাক বলে সেটাকে। তো এখন এখানে হচ্ছে আমরা দেখি যে ট্যাঙ্ক সার্কিট একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটরের প্যারালাল সংযোগে গঠিত। অসিলেটর ফ্রিকোয়েন্সি ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মানের উপর নির্ভরশীল। তাহলে অবশ্যই এটা ইন্ডাক্টরের মান কত হবে এবং ক্যাপাসিটরের মান কত হবে এটার উপরে এর অসিলেশন ফ্রিকোয়েন্সিটা নির্ভর করবে। এরপরের ব্লকে আমাদের দেওয়া আছে ট্রানজিস্টর এমপ্লিফায়ার। তাহলে ট্রানজিস্টর এমপ্লিফায়ারটি ব্যাটারি থেকে কি করবে? ডিসি পাওয়ার গ্রহণ করবে এবং ট্যাঙ্ক সার্কিটের মান অনুসারে এসি পাওয়ারে রূপান্তর করবে। এর অসিলেশনকে পুনরায় ফিডব্যাক সার্কিটের মাধ্যমে ট্যাঙ্ক সার্কিটকে দেওয়া হয়। দেখো এর অসিলেশনটাকে কি হবে? ফিডব্যাক সার্কিটের মাধ্যমে আবার হচ্ছে আমরা ট্যাঙ্ক সার্কিটে দেব। ফিডব্যাক সার্কিটটা কিরকম হবে? দেখো ফিডব্যাক সার্কিট ট্রানজিস্টর এমপ্লিফায়ারের কালেক্টর এনার্জির একটি অংশকে পুনরায় একই ফেজে ও ফ্রিকোয়েন্সিতে ট্যাঙ্ক সার্কিটে ফেরত পাঠায়। ফলে ট্যাঙ্ক সার্কিটে পজিটিভ ফিডব্যাক সম্পাদিত হয়। ঠিক আছে, তাহলে এই ফিডব্যাক থেকে একটা কি হবে? সিগন্যাল কোথায় চলে যাবে? আমাদের এলসি অসিলেটর ট্যাঙ্ক সার্কিটে আবার পুনরায় যাবে। তাহলে এটা কি হবে? পজিটিভ ফিডব্যাক হবে। পজিটিভ ফিডব্যাক হলে কিন্তু আমাদের কখনো আর ড্যাম্পড অসিলেশন হবে না, তখন হবে আনড্যাম্পড অসিলেশন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ভাবে অসিলেশন চলতে থাকবে। এখন আমরা যাই যে অসিলেটরের প্রকারভেদে। অসিলেটর কত প্রকারের হয়ে থাকে আমরা দেখি। অসিলেটর বিভিন্ন ধরনের হয়ে থাকে। টিউন কালেক্টর অসিলেটর, হার্টলি অসিলেটর, কলপিটস অসিলেটর, ফেজ শিফট অসিলেটর, ওয়েনব্রিজ অসিলেটর এবং ক্রিস্টাল অসিলেটর। এই মোটামুটি 6 ধরনের অসিলেটর আমরা পেয়ে থাকি। তো এখন আমরা বিভিন্ন ধরনের অসিলেটর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমেই আমরা দেখি যে টিউনড কালেক্টর অসিলেটর, এই সার্কিটটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এটা হচ্ছে একটা টিউনড কালেক্টর অসিলেটরের সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা ভোল্টেজ দিয়েছি ভিসিসি, ভোল্টেজ সাপ্লাই। এখানে সুইচ দেওয়া হয়েছে R1 এবং R2 ভোল্টেজ ডিভাইডার রেজিস্টার, এই ট্রানজিস্টরকে বায়াসিং করার জন্য। এটা হচ্ছে সি হচ্ছে ইনপুট ক্যাপাসিটর এবং এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে RE হচ্ছে ইমিটার রেজিস্টার, সি বাইপাস ক্যাপাসিটর এবং এখানে দুইটা কয়েল আমরা ব্যবহার করেছি, L1 এবং L2। এটা একটা ট্রান্সফরমার অ্যাকশনে কাজ করবে এবং এখানে আমরা C1 ক্যাপাসিটরটাকে ট্যাঙ্ক সার্কিট হিসেবে ব্যবহার করেছি। L1 এবং C1টা হচ্ছে আমাদের মূলত ট্যাঙ্ক সার্কিট হিসেবে কাজ করবে। এখন দেখো আমরা অপারেশনের দিকে চলে যাই। যখন এই সুইচটাকে অন করা হবে তখন কি হবে? এই কালেক্টর কারেন্টটা বাড়তে থাকবে। স্বাভাবিকভাবেই কালেক্টর কারেন্ট যখন বাড়তে থাকবে তখন ক্যাপাসিটর C1টা চার্জ হবে। যখন এই ক্যাপাসিটর C1টা চার্জ হবে, পুরোপুরি যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে, 100% চার্জিং হয়ে যাবে, তখন কি করবে? ক্যাপাসিটরের ধর্ম অনুযায়ী সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। তাহলে কিসের মাধ্যমে সে ডিসচার্জ হবে? কয়েল L1 এর মাধ্যমে সে ডিসচার্জ হবে। যখন কয়েল L1 এর মাধ্যমে ডিসচার্জ হবে তখন কি হবে? দেখো ফ্যারাডের ইন্ডাকশনের সূত্র অনুযায়ী কি হবে? মিউচুয়াল ইন্ডাকশনের কারণে L2 তে আমরা কিছু পরিমাণ ভোল্টেজ আমরা পাবো। ক্লিয়ার? তাহলে দেখো L1 এবং C1 এটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। তাহলে ক্যাপাসিটর কি করবে? L1 এর মাধ্যমে ডিসচার্জ হবে
এটা যখন ডিসচার্জ হবে তখন L2 কি করবে, এই আবেশিত হবে। আবেশিত হয়ে গেলে তখন এই যে আমাদের ভোল্টেজটা আসবে, L2 তে যে ভোল্টেজটা থাকবে, এইটাই কিন্তু আমাদের ফিডব্যাক ভোল্টেজ হিসাবে কাজ করবে। এই ভোল্টেজটা কি হবে, আমাদের এই ফিডব্যাক ভোল্টেজটা কি হবে, একই ফেজে হবে, সেম ফেজ। কিভাবে সেম ফেজে হবে দেখো, 180 ডিগ্রি ফেজ শিফট হবে কিসের কারণে, এখানে যে ট্রান্সফর্মার অ্যাকশনটা আছে L1 এবং L2, এই ট্রান্সফর্মার অ্যাকশনের জন্য 180 ডিগ্রি ফেজ শিফট হবে, এবং বাকি 180 ডিগ্রি ফেজ শিফট হবে কোথায়, এই ট্রানজিস্টর অ্যাকশনের কারণে, বা ট্রানজিস্টরের যে ধর্ম আছে এই ট্রানজিস্টর ধর্মের কারণে বাকি 180 ডিগ্রি ফেজ শিফট হবে। তাহলে এই 180 ডিগ্রি ফেজ শিফট হওয়ার কারণে আমাদের যে ফিডব্যাক, যে ভোল্টেজটা আমরা আবার ইনপুটে প্রদান করব, সেটা কি হবে, একই ফেজে থাকবে। তাহলে কি হবে দেখো, ফলে ট্যাঙ্ক সার্কিটে ফিডব্যাক এনার্জি একই ফেজে যুক্ত হবে এবং অসিলেশন জেনারেট করতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ সার্কিট, টিউন কালেক্টর অসিলেটর সার্কিটটা খুবই সহজ সার্কিট। এখানে শুধুমাত্র এই যে মিউচুয়াল ইন্ডাকশনের কথাটা মাথায় রাখলেই তোমরা এই বর্ণনাটা করতে পারবে। এরপরে আমরা যাই হার্টলি অসিলেটর। তো খুবই ইম্পর্টেন্ট অসিলেটর, পরীক্ষা আসে এই হার্টলি অসিলেটরটা। হার্টলি অসিলেটর এবং এরপরে আমি যেটা দেখাবো কলপিট অসিলেটর, একটু পরে আমি সেটা বলছি। হ্যাঁ, একই রকম জিনিসগুলো, সবগুলো বর্ণনাগুলো একই রকম, তোমরা শুধু একটু খেয়াল করবা। এখানে দেখো, এখানে আমাদের একটা ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছি, কি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। এখানে ভোল্টেজ দেওয়া হচ্ছে ভিসিসি, সুইচ এস, L1 L2 দুটা কয়েল আমরা ব্যবহার করেছি, এবং এখানে কি একটা ক্যাপাসিটর আমরা ব্যবহার করেছি। আর সি ইন হচ্ছে, সিটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটর, আর বি হচ্ছে বেস রেজিস্টার। সেই বেস ট্রানজিস্টরের বেসকে আমরা বায়াসিং করার জন্য এই রেজিস্টারটা ব্যবহার করছি। তাহলে এখন আমরা এর কার্যপ্রণালীতে যাই। দেখো, যখন সুইচ এস কে অন করা হবে তখন কি হবে, একই রকম ভাবে পূর্বের ঘটনাই ঘটবে, কালেক্টর কারেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো কালেক্টর কারেন্ট যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন কি করবে, এই সিটি, এই যে ক্যাপাসিটর সিটি আছে, এই ক্যাপাসিটর সিটি চার্জ হওয়া শুরু করবে। যখন এটা 100% চার্জ হয়ে যাবে, ফুললি চার্জ হয়ে যাবে, তখন কি করবে, সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। তাহলে ডিসচার্জ কিসের মাধ্যমে হবে, L2 এবং L1 এর মাধ্যমে ডিসচার্জ হবে। ঠিক আছে, এবং দেখা যাবে কি মিউচুয়াল ইন্ডাকশনের কারণে L1 এ কিছু ভোল্টেজ আমরা আবেশিত হবে। তো এই আবেশিত ভোল্টেজটাই হচ্ছে মূলত ফিডব্যাক ভোল্টেজ। এখানেও ওই একই ফেজে হবে ফিডব্যাকটা, 180 ডিগ্রি ফেজ শিফট হবে কিসের কারণে, L1 এবং L2 এর কারণে, এবং বাকি 180 ডিগ্রি ফেজ শিফট হবে এই ট্রানজিস্টরের কারণে। তাহলে আমরা ট্যাঙ্ক সার্কিটের ফিডব্যাক এনার্জিটা কি পাবো, একই ফেজে যুক্ত হবে এবং অসিলেশন সে জেনারেট করতে থাকবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলপিট অসিলেটর। খেয়াল করে দেখো এই চিত্রটা, এবং আমরা কলপিট অসিলেটরের ক্ষেত্রে যাই। এই যে কলপিট অসিলেটর, তো এই কলপিট অসিলেটরের চিত্রটা খেয়াল করো। শুধুমাত্র দেখো এখানে আমি কি করেছি, ইন্ডাক্টরের জায়গায় দুটো ক্যাপাসিটর দিয়েছি, আর এখানে ক্যাপাসিটরের জায়গায় এখানে ট্রান্সফর্মার অ্যাকশন, এখানে একটা ইন্ডাক্টর আমরা দিয়েছি, ট্রান্সফর্মার অ্যাকশন হবে এই কারণে। তাহলে এই চিত্রে দেখো একই রকম আগের মতোই আমরা একটা এনপিএন ট্রানজিস্টর এখানে আমরা ব্যবহার করেছি। সেই এনপিএন ট্রানজিস্টরকে বায়াসিং করার জন্য, বেসকে বায়াসিং করার জন্য আরবি, টোটাল ভোল্টেজ হচ্ছে ভিসিসি, এখানে সুইচ দেওয়া ব্যবহার করা হয়েছে। ক্যাপাসিটর দুইটা আমরা ব্যবহার করেছি, C1 এবং C2, এটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট এল এর সাথে, এটা হচ্ছে ইন্ডাক্টর অর্থাৎ ট্রান্সফর্মার অ্যাকশন হবে এখানে। আর এখানে হচ্ছে আমাদের সি ইন বা শুধু সি, এটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটর আমরা ব্যবহার করেছি। বর্ণনাটা একই রকম। দেখো, যখন আমরা সুইচকে অন করব, এস বা সুইচকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি, অন করব, তখন কি হবে, কালেক্টর কারেন্ট বাড়তে থাকবে এবং ক্যাপাসিটর C1 এবং C2 এই দুটো চার্জ হতে থাকবে। ফুললি যখন চার্জ হয়ে যাবে ক্যাপাসিটর C1 এবং C2, তখন এল এর মাধ্যমে কি হবে, ডিসচার্জ হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ক্যাপাসিটর দুটি অল্টারনেটিং ভোল্টেজ ডিভাইডার হিসাবে কাজ করবে। ফলে কি হবে দেখো, পি এবং কিউ পয়েন্টে 180 ডিগ্রি ফেজ আউট অফ ফেজে থাকবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো নিশ্চয়ই, আউট অফ ফেজে থাকবে, 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। আর বাকি 180 ডিগ্রি আমাদের ফেজ শিফট হবে কোথায়, ট্রানজিস্টর ধর্মের কারণে, ট্রানজিস্টর ধর্মের কারণে। ফলে কি হবে দেখো, ট্যাঙ্ক সার্কিটে ফিডব্যাক এনার্জি একই ফেজে যুক্ত হবে এবং অসিলেশন জেনারেট করতে থাকবে। ঠিক আছে, তো তোমরা কলপিট অসিলেটর সম্পর্কে বুঝতে পেরেছো নিশ্চয়ই। হার্টলি এবং কলপিট অসিলেটরটা মোটামুটি একই রকম কিন্তু। এখন আমরা দেখি ক্রিস্টাল অসিলেটর সম্পর্কে। তো ক্রিস্টাল অসিলেটর সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের প্রথমে জানতে হবে
একটা ইফেক্ট সম্পর্কে। সেই ইফেক্টটাকে বলা হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্ট। দেখো, প্রকৃতিতে এমন কিছু পদার্থ আছে যে পদার্থগুলো, যেমন ধরো যে কোয়ার্টজ আছে, রোসেল সল্ট আছে, এদেরকে যদি আমরা ভাইব্রেট করাই, তাহলে যে ফ্রিকোয়েন্সিতে আমরা এই পদার্থগুলোকে ভাইব্রেট করাবো, তাহলে কি করবে, সেই ফ্রিকোয়েন্সিতে সে ভোল্টেজ উৎপাদন করবে। অথবা আমি যে ভোল্টেজ ওখানে প্রয়োগ করব, যে ফ্রিকোয়েন্সিতে এই পদার্থগুলোর উপরে ভোল্টেজ প্রয়োগ করব, সেই পদার্থগুলো কি করবে, ওই ফ্রিকোয়েন্সিতে এটা সে ভাইব্রেট করতে থাকবে বা কাঁপতে থাকবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? পদার্থের এই ইফেক্টকে বলা হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক ইফেক্ট। আমি আবার বলি, দেখো, এটা তোমাদের পরীক্ষায় আসে মাঝে মাঝে যে পিজো ইলেকট্রিক ইফেক্ট বলতে কি বোঝায়। তাহলে কি, দেখো, প্রকৃতিতে কিছু কিছু পদার্থ আমরা পেয়ে থাকি, যে পদার্থগুলো হচ্ছে আমাদের কোয়ার্টজ অথবা রোসেল সল্ট, এই ধরনের আরো অনেক পদার্থ আছে। যে পদার্থগুলোকে আমরা যদি ভাইব্রেট করাই বা কাঁপাই, তাহলে কি হবে, যে ফ্রিকোয়েন্সিতে এটা কাঁপতে থাকবে, সেই ফ্রিকোয়েন্সির একটা ভোল্টেজ আমরা এর আউটপুটে পাবো। অথবা যদি এই ধরনের পদার্থগুলোকে আমরা ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে কি হবে, যে ফ্রিকোয়েন্সির ভোল্টেজটা আমরা এখানে প্রয়োগ করব, সেই ফ্রিকোয়েন্সিতে এই পদার্থগুলো কাঁপতে থাকবে বা ভাইব্রেট করতে থাকবে। এটাকেই বলা হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক ইফেক্ট। তো পিজো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে আমাদের, দেখো, ক্রিস্টালের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে, আমি এখানে তোমাদেরকে দেখাইতে যাচ্ছি। ক্রিস্টালের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমাদের এইটা। এটা সিএস, এটা হচ্ছে সিরিজে লাগানো আছে, এর সাথে একটা ক্যাপাসিটর লাগানো আছে প্যারালালে, এবং একটা আর, এল এবং সি দ্বারা আমরা প্রকাশ করেছি। তো দেখো, এখানে সিএস হচ্ছে এখানে সিরিজ ক্যাপাসিটর, তারপরে সিএম হচ্ছে মাউন্টিং ক্যাপাসিটর, আর দ্বারা আমরা প্রকাশ করেছি মেকানিক্যাল ফ্রিকশন, এল দ্বারা প্রকাশ করেছি এর ভর বা মাস অফ ক্রিস্টাল, ক্রিস্টালের ভর। তারপরে আমরা সি দ্বারা প্রকাশ করেছি এই ক্রিস্টালটার ইলাস্টিসিটিটা কি। তো এইটাই হচ্ছে মূলত ক্রিস্টালের ইকুইভ্যালেন্ট সার্কিট। পরীক্ষায় আসতে পারে যে ক্রিস্টালের ইকুইভ্যালেন্ট সার্কিট তোমরা অঙ্কন করে দেখাও, এবং এই পিজো ইলেকট্রিক ইফেক্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন আমরা দেখব যে আসলে ক্রিস্টাল ব্যবহার করে আমরা কিভাবে অসিলেটর তৈরি করতে পারি। আমরা এখন সেটা দেখার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো, এখানে যে আমি অসিলেটর সার্কিটটা অঙ্কন করেছি, এইটা হচ্ছে ক্রিস্টাল। দেখো, খেয়াল করো, এটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টালটা কি কোথায় লাগানো আছে, দেখো, ফিডব্যাক কয়েল যেটা লাগানো আছে L2, এর সঙ্গে ক্রিস্টালের মাধ্যমে আমি ফিডব্যাক করেছি। ঠিক আছে, এখানে ভোল্টেজ দেওয়া হয়েছে ভিসিসি, সাপ্লাই ভোল্টেজ। এখানে হচ্ছে তোমাদের দেখো, L1 এবং C1 হচ্ছে ট্যাঙ্ক সার্কিট, কিউ হচ্ছে আমাদের ট্রানজিস্টর, এবং এখানে আরই হচ্ছে ইমিটার রেজিস্টার, সিই হচ্ছে বাইপাস ক্যাপাসিটর, এটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি। R1 এবং R2 হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রেজিস্টার। এর মাধ্যমে আমাদের এখানে যে আমরা ট্রানজিস্টরটা ব্যবহার করেছি, এই ট্রানজিস্টরটাকে বায়াসিং করার জন্য আমাদের R1 এবং R2 কে আমরা এখানে ব্যবহার করেছি। এই পয়েন্ট থেকে আমরা আউটপুট নিব, আউটপুট পয়েন্ট থেকে। এখন দেখো, এটার অপারেশনটা কি হবে। পাশের চিত্রে দেখো, খেয়াল করো, একটা ক্রিস্টাল অসিলেটর দেখানো হয়েছে। ক্রিস্টালটিকে একটা ট্রানজিস্টরের বেজের সঙ্গে সংযোগ করা হয়েছে। L2 কয়েল দ্বারা ফিডব্যাক পাওয়া যায়। সার্কিটে পাওয়ার সরবরাহ করা হলে ক্যাপাসিটর C1 কি হবে, যখন আমরা এখানে পাওয়ার সরবরাহ করব, ভোল্টেজ VCC যখন প্রদান করব, তখন কি হবে, ক্যাপাসিটর C1 চার্জ হবে। ঠিক আছে, এটা যখন ফুললি চার্জ হয়ে যাবে, তখন সে কি করবে, L1 এর মাধ্যমে কি হবে, ডিসচার্জ হবে। ঠিক আছে, এবং এই ডিসচার্জ হওয়ার পরে আমি L1 এর কারণে আমি L2 তে একটা ভোল্টেজ আমি পাবো, আবেশিত ভোল্টেজ। এই ভোল্টেজটাকেই বলা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ। এই ভোল্টেজটা আমি কোথায় দিব, ক্রিস্টালে দিব। ক্রিস্টাল থেকে আউটপুটটা নিয়ে আমি কোথায় দিব, আবার ট্রানজিস্টরের বেজে প্রদান করব। তার মানে কি হচ্ছে, এই অসিলেশনের ক্ষেত্রে কি হবে, ফ্রিকোয়েন্সিটা ক্রিস্টাল দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো এটার যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা হবে, সেটা কি হবে, আমি আবারও বলছি, ক্রিস্টাল দ্বারা নিয়ন্ত্রিত হবে। এজন্য এটাকে বলা হচ্ছে আমাদের ক্রিস্টাল অসিলেটর। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রিস্টাল অসিলেটর সম্পর্কে। এখন আমরা যে বিষয়টা দেখব, সেটা হচ্ছে যে ক্রিস্টাল অসিলেটরের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, খেয়াল করো, ক্রিস্টাল অসিলেটরের সুবিধাগুলোর মধ্যে হচ্ছে এর ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি অনেক হাই হয়ে থাকে। কি হবে, ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি, অর্থাৎ স্টেবল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা পরিবর্তনশীল হবে না, একটা নির্দিষ্ট মানে থাকবে। এটা কি বলা হচ্ছে, ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি এর অনেক হাই, অনেক স্টেবল হয়ে থাকে।
এবং এই যে এটার যে কিউ ফ্যাক্টর আছে অর্থাৎ ইফিসিয়েন্সির মতো বিষয়টা, ক্রিস্টাল অসিলেটরের কিউ ফ্যাক্টরটা অনেক বেশি হবে। যত বেশি হবে তত ভালো হবে। অসুবিধাগুলোর মধ্যে আছে দেখো, শুধুমাত্র লো পাওয়ার সার্কিটে ব্যবহার করা যায়। কোথায় ব্যবহার করা যায়? শুধুমাত্র যেখানে কম পাওয়ার এর সার্কিট আছে সেখানে শুধুমাত্র আমরা এই ক্রিস্টাল অসিলেটরটাকে ব্যবহার করতে পারি। আর এটার আরেকটা বড় অসুবিধা হচ্ছে এর অসিলেশন ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যায় না। অর্থাৎ এর অসিলেশন ফ্রিকোয়েন্সিটা সবসময় ফিক্সড অবস্থায় থাকে। তো এই হচ্ছে মূলত আমাদের ক্রিস্টাল অসিলেটরের সুবিধা এবং অসুবিধা। আশা করি তোমরা এই আমার যে ক্লাসটা আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে বরাবরের মতো অ্যাসাইনমেন্ট দেব আজকের ক্লাসে। তো এই অ্যাসাইনমেন্টটার মধ্যে হচ্ছে আমাদের আজকে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 13। তো দেখো অ্যাসাইনমেন্ট 13-র প্রথম অংশটা হচ্ছে ফেজ শিফট অসিলেটরের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো। আমি কিন্তু তোমাদেরকে এই ফেজ শিফট অসিলেটর সম্পর্কে ধারণা দেইনি, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিলাম। তোমরা এটা তোমাদের যে বই আছে সেই বইয়ের সাহায্য নিয়ে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। ফেজ শিফট অসিলেটর আমি শুধু একটু বলি তোমাদেরকে যে ফেজটা শিফট হবে, অর্থাৎ ফেজটা কয়েকটা ধাপে শিফট হবে। এটা কি বলা হচ্ছে আমাদের ফেজ শিফট অসিলেটর। এখানে আমরা ব্যবহার করব ফেজ শিফট অসিলেটরে আমাদের ব্যবহার করতে হবে 3টা ক্যাপাসিটর এবং 3টা রেজিস্টর আমরা ব্যবহার করব। 3 ধাপে এর ফেজটা পরিবর্তন হবে। ঠিক আছে, এখানেও আমরা হচ্ছে ক্রিস্টাল ফেজ শিফট অসিলেটরের ক্ষেত্রে এখানেও আমরা একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করব এবং এখানেও আমরা বেস রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স, তারপরে ইমিটার রেজিস্ট্যান্স, বাইপাস ক্যাপাসিটর, আউটপুট ক্যাপাসিটর সবগুলি আমরা ব্যবহার করব। শুধুমাত্র অতিরিক্ত হিসাবে এখানে আমরা 3টা ক্যাপাসিটর C1, C2 এবং C3 ব্যবহার করব এবং 3টা রেজিস্টর R1, R2 এবং R3 আমরা ব্যবহার করব। আশা করি তোমরা এটা বই দেখে কমপ্লিট করতে পারবে। আরেকটা আছে আমাদের ওয়েন ব্রিজ অসিলেটর। ওয়েন ব্রিজ অসিলেটর সম্পর্কেও আমি তোমাদেরকে আলোচনা করি নাই। এই ওয়েন ব্রিজ অসিলেটরটা তোমরা নিজেরা কমপ্লিট করবে, পরীক্ষায় আসতে পারে। তো এই হচ্ছে মূলত আজকে আমাদের অ্যাসাইনমেন্ট দুটোর মধ্যে দুটো অ্যাসাইনমেন্ট তোমরা এটা কমপ্লিট করবে এবং কমপ্লিট করার পরে পরবর্তীতে যখন ক্লাস স্বাভাবিক হবে তখন তোমরা সংশ্লিষ্ট টিচারের কাছে এই অ্যাসাইনমেন্টগুলো জমাদান করলে তোমাদের যে ধারাবাহিক যে মূল্যায়ন যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো তোমাদের জন্য হেল্প হবে। তো এখন আমি দেখি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্নটা আমাকে আমাকে মেইলে প্রশ্নটা দিবে, আমি তোমাদেরকে মেইলেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা দেখি যে আসলে এই লাইভ ক্লাস 13-তে আজকে আমরা কি কি আলোচ্য বিষয়গুলো আমাদের ছিল, আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করলাম। তা আমরা আলোচনা করলাম হচ্ছে ট্যাঙ্ক সার্কিট সম্পর্কে। একটা ট্যাঙ্ক সার্কিট বা এলসি ট্যাঙ্ক সার্কিট একই জিনিস। তো ট্যাঙ্ক সার্কিট তৈরি করতে গেলেই আমাদেরকে কি লাগবে, একটা ইন্ডাক্টর লাগবে এবং একটা ক্যাপাসিটর লাগবে। একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটরকে আমরা প্যারালালি কানেকশন যখন করব তখন সেটা একটা অসিলেটর তৈরি হবে। এবং অসিলেটর কি করবে, আমাদের যখন যেখানে প্রয়োজন, যে মানের ফ্রিকোয়েন্সির প্রয়োজন সেই মানের ফ্রিকোয়েন্সি সে উৎপাদন করবে বা জেনারেট করবে। এটাই হচ্ছে আমাদের অসিলেটর সার্কিটের কাজ। তো বিভিন্ন ধরনের অসিলেটর সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করেছি। তার মধ্যে আমরা দেখেছি টিউনড কালেক্টর অসিলেটর সম্পর্কে। আর টিউন কালেক্টর অসিলেটর সম্পর্কে আমরা আলোচনা করেছি। তোমরা খেয়াল করেছো প্রত্যেকটা অসিলেটরের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা একই রকম। এখানে হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর থাকবে, অবশ্যই সেই ক্যাপাসিটরটা চার্জ হবে এবং সেই ক্যাপাসিটরটা চার্জ হয়ে ডিসচার্জ হবে হচ্ছে ইন্ডাক্টরের মাধ্যমে। সেই ইন্ডাক্টরের সাথে অন্য আরেকটা ইন্ডাক্টর কানেকশন থাকবে, আবেশিত অবস্থায় থাকবে। ওই দ্বিতীয় যে ইন্ডাক্টরটা আবেশিত হবে সেই ভোল্টেজটাই মূলত হচ্ছে আমাদের ফিডব্যাক ভোল্টেজ। সেটাকে আমরা ট্রানজিস্টরের ইনপুটের পরবর্তীতে আবার দিলে সেক্ষেত্রে আমরা ড্যাম্পড অসিলেশন বা আনড্যাম্পড অসিলেশন যেটাই আমাদের প্রয়োজন আমরা সেটা নিতে পারবো। আরেকটা অসিলেটর সম্পর্কে আমরা আলোচনা করেছি হার্টলি অসিলেটর এবং কলপিট অসিলেটর। হার্টলি অসিলেটর এবং কলপিট অসিলেটর থেকে দুইটা থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় বরাবরই থেকেই থাকে। তো হার্টলি অসিলেটর এবং কলপিট অসিলেটরের কার্যপ্রণালীটা অনেকটা একই রকম, শুধুমাত্র এর চিত্রটার ক্ষেত্রে আমি তখনও বলেছি এখন আবার বলছি দেখো যে হার্টলি অসিলেটরে কি হবে, যে যেখানে ক্যাপাসিটর থাকার কথা সেখানে কলপিট অসিলেটরে গিয়ে সেখানে হবে ইন্ডাক্টর, আর যেখানে ইন্ডাক্টর থাকার কথা ছিল হার্টলি অসিলেটরে, কলপিট অসিলেটরে গিয়ে সেখানে আমরা ব্যবহার করব ক্যাপাসিটর।
তাহলে হার্টলি অসিলেটরে দুইটা ইন্ডাক্টর ব্যবহার করা হবে আর একটা ক্যাপাসিটর, আর কলপিট অসিলেটরের ক্ষেত্রে দুইটা ক্যাপাসিটর আমরা ব্যবহার করব আর একটা ইন্ডাক্টর আমরা ব্যবহার করব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই আলোচনা, এবং এরপরে আমাদের আরো একটা ছিল ক্রিস্টাল অসিলেটর। তো ক্রিস্টাল অসিলেটরের ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটা ইফেক্ট ছিল আমাদের, পিজোইলেকট্রিক ইফেক্ট। মূলত এই ইফেক্টের উপর ভিত্তি করে ক্রিস্টাল অসিলেটরটা তৈরি হয়। তো পিজোইলেকট্রিক ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আবারও বলতেছি যে পিজোইলেকট্রিক ইফেক্টটা হচ্ছে প্রকৃতিতে এমন কিছু পদার্থ পাওয়া যায় যে পদার্থগুলো, যেমন রোসেল সল্ট আছে, কোয়ার্টস আছে। তো এই পদার্থগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যদি আমরা এটাকে ভাইব্রেট করাই, তাহলে সেই যে ফ্রিকোয়েন্সিতে আমরা ভাইব্রেট করাবো এর আউটপুটে আমরা কি পাবো, সেই ফ্রিকোয়েন্সির একটা ভোল্টেজ পাবো। অথবা এই প্রাপ্ত যে প্রকৃতির যে পদার্থগুলো আছে এই পদার্থগুলোকে যদি আমরা ভোল্টেজ প্রদান করি এই পদার্থগুলোর মধ্যে, তাহলে যে ফ্রিকোয়েন্সিতে আমরা যে ভোল্টেজটা ওখানে দিব সেই ফ্রিকোয়েন্সিতে এই আহ, পদার্থগুলো কি ভাইব্রেট করতে থাকবে বা কাঁপতে থাকবে। তাহলে এই যে ইফেক্টটা বা এই যে এর যে কার্যপ্রণালীটা হচ্ছে, কাজটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আমাদের পিজোইলেকট্রিক ইফেক্ট। এবং ক্রিস্টালের আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে আলোচনা করেছি, সেই সাথে আলোচনা করেছি ক্রিস্টাল ব্যবহার করে, ক্রিস্টাল দ্বারা নিয়ন্ত্রণ করে কিভাবে অসিলেশন সম্পন্ন করা যায় বা অসিলেটর তৈরি করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়গুলো আমাদের যা ছিল মোটামুটি এটাই ছিল আলোচনার বিষয়। এর পরবর্তীতে আমরা পরের সপ্তাহে লাইভ ক্লাস 14-তে যাব। তো লাইভ ক্লাস 14-তে আমাদের সর্বশেষ চ্যাপ্টার হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার। তো এই 10 নম্বর চ্যাপ্টারের দুইটা অংশ। প্রথম অংশে আমরা 14 নম্বর ক্লাসে যাব, পরের অংশে আমরা 15 নম্বর ক্লাসে যাব। তো তাহলে 14 নম্বর লাইভ ক্লাসে যে প্রথম অংশে যে বিষয়গুলো সম্পর্কে আছে সেই বিষয়গুলো হচ্ছে টাইম বেস সার্কিট। টাইম বেস সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করব। মূলত এটা হচ্ছে একটা মাল্টি ভাইব্রেটর চ্যাপ্টার। তো এই টাইম বেস সার্কিটটা কি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। টাইম বেস ওয়েভ ফর্মস গুলো কি কি সেই ওয়েভ ফর্মস গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে সতুত ওয়েভ ফর্ম সম্পর্কে আমরা আলোচনা করব, যে কিভাবে সতুত ওয়েভ তৈরি করা যায় বা সতুত ওয়েভটা কোনটা। হ্যাঁ, এরপরে আমি চার্জিং এবং ডিসচার্জিং অফ ক্যাপাসিটর, ক্যাপাসিটরকে কিভাবে চার্জ হচ্ছে এবং কিভাবে ডিসচার্জ হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং সেই সাথে যদি সময় থাকে তাহলে আমরা মাল্টি ভাইব্রেটরের ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করব, যে মাল্টি ভাইব্রেটর কি, কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা এই বিষয়গুলো দেখে আসবে, অবশ্যই দেখে আসবে। তোমাদের যে সাপোর্টিং যে বই দেওয়া আছে তোমাদের, সেই বইটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা হচ্ছে অবশ্যই এই বিষয়গুলো দেখে আসবে। এবং আজকের আমাদের এই লাইভ ক্লাসটাই 13 নম্বর লাইভ ক্লাসটি তোমাদের বারবার দেখার জন্য তোমরা ভিজিট করতে পারো www.skills.gov.bd এই ওয়েবসাইট, অথবা দক্ষতা বাতায়নে তোমরা ভিজিট করতে পারো। এখান থেকে তোমরা ডাউনলোডও করতে পারবে এবং ক্লাসটিকে তোমরা বারবার দেখতে পারবে। অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই করবে, করে জমা দিবে তোমাদের সংশ্লিষ্ট টিচারদের কাছে। এবং আমি পরিশেষে ধন্যবাদ জানাতে চাচ্ছি এই করোনাকালীন সময়ে যারা ঘরে বসে আমাদেরকে এই ক্লাসটি করার বা করানোর সুযোগ করে দিয়েছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এটুআইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সকল শিক্ষক বৃন্দ ক্লাস দিচ্ছে, কষ্ট করে ক্লাস দিচ্ছে এবং শিক্ষার্থীরা এতটুকু উপকৃত হচ্ছে, সামান্যতম উপকৃত হচ্ছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।